ভাবুন তো, দুটো সম্পূর্ণ আলাদা প্রযুক্তি বিপ্লব, একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর অন্যদিকে বিটকয়েন কিভাবে যেন অলক্ষ্যে একসাথে মিশে যাচ্ছে আর মিলেমিশে তৈরি করছে একটা একেবারে নতুন শক্তিশালী অর্থনৈতিক কাঠামো। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই দুটো শক্তি একসাথে আমাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ছে। চলুন গভীরে যাওয়া যাক। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। মানে একদিকে আছে এআই, যা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, কাজ করতে পারে, আর অন্যদিকে আছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি, মানে এমন টাকা যা লেনদেনের জন্য কোনো ব্যাংক বা সরকারের পারমিশন লাগে না। যখন এই দুটো জিনিস একসাথে কাজ করে তখন কি হতে পারে, সেটাই আমরা দেখব। তো প্রথমেই বলি, টেকনোলজির দিক থেকে দেখলে এআই আর ক্রিপ্টোকারেন্সি যেন একদম মেড ফর ইচ আদার। একবার ভাবুন যে এআই এজেন্টগুলো নিজেরা কাজ করে, তাদের তো এমন একটা টাকার ব্যবস্থা দরকার যেটা তাদের মতোই ফাস্ট, অটোমেটিক আর কোনো দেশের সীমানায় আটকে থাকবে না। ঠিক এখানেই বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সি খেলায় নেমে আসে। পার্থক্যটা তো একেবারে চোখের সামনে, তাই না? একদিকে দেখুন আমাদের চেনা জানা যে ব্যাংকিং সিস্টেম, সেটা মানুষের জন্য বানানো। এটা স্লো, পরিচয় ভেরিফাই করতে হয়, আর এক দেশের নিয়মকানুন অন্য দেশে চলে না। কিন্তু একটা এআই প্রোগ্রামের জন্য এসব তো রীতিমতো বাধা। বিটকয়েন প্রোটোকল ঠিক এই সমস্যাগুলোকেই সমাধান করে। এটা যেন মেশিনের জন্য বানানো একটা ইকোনমিক লেয়ার, একদম ইনস্ট্যান্ট, পরিচয় লাগে না, আর সারা বিশ্বে এক নিয়ম। তো এই দুটো জিনিস মিলে কি হতে পারে? একটা নতুন ধরনের অর্থনীতির সম্ভাবনা তৈরি হচ্ছে, একটা মেশিন নেটিভ ইকোনমি। এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো, যেখানে মেশিনগুলোই একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে, সব কিছুকে আরও বেশি এফিশিয়েন্ট করে তুলছে। এটাই হলো সেই অটোমেটেড কমার্সের স্বপ্ন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নতুন অর্থনীতিতে ওই মাস শেষের মাইনের কোনো কনসেপ্টই নেই। এর বদলে আছে মাইক্রো পেমেন্ট, মানে খুব ছোট ছোট পেমেন্ট। একটা এআই বা রোবট যখনই কোনো একটা কাজ শেষ করছে, সেটার জন্য সাথে সাথেই খুব সামান্য পেমেন্ট পেয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? একটা নতুন ধরনের মেশিন লেবার মার্কেট তৈরি হচ্ছে, যেখানে কাজের দাম ঠিক হয় পারফরমেন্সের উপর, সময়ের ওপর নয়। আচ্ছা, এই যে অটোমেটিক অর্থনীতির কথা বলছি, এটা আসলে বাস্তবে কিভাবে কাজ করে? একটা উদাহরণ দিই। ধরুন একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এআই বুঝতে পারল যে তার আবহাওয়া সংক্রান্ত রিস্ক অ্যানালাইসিস দরকার। ওটা সাথে সাথে অন্য একটা স্পেশালিস্ট এআইকে কাজটার জন্য হায়ার করল। কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ডেটা অ্যানালাইসিস পেয়েও গেল, আর সাথে সাথে বিটকয়েনে পেমেন্টও করে দিল। পুরো ব্যাপারটা কিন্তু অটোমেটিক, কোনো মানুষের হাত লাগানোরই দরকার পড়ল না। কিন্তু জানেন, সব প্রযুক্তিরই তো একটা অন্ধকার দিক থাকে, তাই না? যে স্বায়ত্তশাসন আর পরিচয়হীন টাকা একটা দারুণ এফিশিয়েন্ট অর্থনীতি বানাতে পারে, ঠিক সেই একই জিনিসটাই কিন্তু একটা বিশাল ডিজিটাল আন্ডারওয়ার্ল্ডকেও চালাচ্ছে। চলুন এখন সেই ভয়ঙ্কর বাস্তবতার দিকে একটু নজর দেয়া যায়। এই অন্ধকার জগতের সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত র্যানসমওয়্যার। এটা এমন একটা সফটওয়্যার যা আপনার কম্পিউটারের বা কোনো সিস্টেমের সব ফাইলকে জাস্ট লক করে দেবে। তারপর হ্যাকাররা ওই ফাইলগুলো আনলক করার জন্য ক্রিপ্টোকারেন্সিতে মুক্তিপণ চাইবে। যেহেতু পরিচয় গোপন রাখা যায়, ক্রিপ্টোকারেন্সি এই ধরনের চাঁদাবাজির জন্য একটা পারফেক্ট টুল হয়ে উঠেছে। ব্যাপারটা হলো, এই অ্যাটাকগুলো কিন্তু খুব গোছানো আর অটোমেটেড। ঠিক যেমন ভালো এআইগুলো একসাথে কাজ করে, তেমনি এই ক্রিমিনাল সিস্টেমগুলো ধাপে ধাপে একটা নেটওয়ার্কে ঢোকে, সব ডেটা লক করে, আর তারপর টাকা চায়। পুরো প্রক্রিয়াটা একটা অটোমেটেড ক্রিমিনাল বিজনেস মডেলের মতো কাজ করে। তাহলে এই যে দুটো দিক, একটা ভালো আর একটা খারাপ, এই দুটো মিলে আমাদের সমাজের উপর আসলে কী প্রভাব ফেলছে? এই নতুন অর্থনৈতিক স্তরটা আমাদের চাকরি, আমাদের জীবন বা পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য এর মানেটা কি? এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে জরুরি। ডার্ক ওয়েব মানে তো ইন্টারনেটের সেই লুকানো অংশটা, যেখানে পরিচয় গোপন করে সব করা যায়। আর এই ডেটাটা দেখুন, এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। গবেষকরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটা নিয়ে কাজ করছেন। নেটওয়ার্ক সিকিউরিটি থেকে শুরু করে সাইবার ক্রাইম, এমনকি মেশিন লার্নিংয়ের ওপরেও ডার্ক ওয়েবের প্রভাব নিয়ে প্রচুর গবেষণা চলছে। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। একদিকে ইউনাইটেড নেশনস সারা পৃথিবীতে শান্তি আর উন্নতির জন্য গোল সেট করছে, আর অন্যদিকে ডার্ক ওয়েবে চলায় অনিয়ন্ত্রিত অটোমেটেড অর্থনীতি সেই সব ভালো উদ্দেশ্যকে সরাসরি নষ্ট করে দিচ্ছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি হল সারা বিশ্বে শান্তি আর সমৃদ্ধি আনার একটা গাইডলাইন, কিন্তু ডার্ক ওয়েবের কাজকর্ম এই লক্ষ্যগুলোর একদম বিরুদ্ধে যায়। যেমন ধরুন, এসডিজি 16 লক্ষ্য হল শান্তি আর বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু ডার্ক ওয়েব কি করছে? এটা অপরাধী চক্রগুলোকে আরও শক্তিশালী করে তুলছে। একইভাবে অবৈধ ড্রাগসের ব্যবসা করে এটা সুস্বাস্থ্য বা এসডিজি 3কে বাধা দিচ্ছে, আর নকল জিনিসপত্র বেছে ইনোভেশন বা এসডিজি 9কে নষ্ট করছে। এই ডেটাটা দেখলে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। সিকিউরিটি এক্সপার্টের গবেষকরা সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন শান্তি, বিচার আর শক্তিশালী প্রতিষ্ঠানের উপরের প্রভাবকে। ডার্ক ওয়েব নিয়ে বেশিরভাগ রিসার্চই এসডিজি 16কে কেন্দ্র করে। এটা থেকেই বোঝা যায় সমস্যাটা কতটা গভীর। শেষের দিকে এসে একটা কথা পরিষ্কার করে বলা দরকার। আসল সত্যিটা হলো, এই যে টেকনোলজির পরিবর্তন, এটা কিন্তু আমাদের জন্য বসে থাকবে না। এটা অলরেডি ঘটছে, আর এর স্পিড শুধু বাড়বেই। বিশেষজ্ঞরা তো বলছেন যে খুব বেশি দিন দূরে নয়, ধরুন 2026 সালের মধ্যেই আমরা বেশ কিছু বড়সড় পরিবর্তন দেখতে শুরু করব। এআই এজেন্টদের নিজস্ব বিটকয়েন ওয়ালেট থাকবে, মেশিনদের মধ্যেকার ব্যবসা মানুষের ব্যবসাকে ছাড়িয়ে যাবে, আর সরকারগুলো এমন সব নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে যা আগে কেউ ভাবেনি। কারণ এই উপার্জনকারীরা তো মানুষও নয়, কোম্পানিও নয়। এক কথায় বিটকয়েন তখন হয়ে উঠবে আসল মেশিন মানি। তাহলে আসল প্রশ্নটা কিন্তু একটাই, এই যে নতুন একটা অর্থনীতি তৈরি হচ্ছে যা আমাদের নিয়ন্ত্রণের জন্য অপেক্ষা করবে না, তার জন্য আমরা আমাদের সমাজ কিভাবে সুরক্ষা ব্যবস্থা তৈরি করব। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, আর এর উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই একসাথে খুঁজে বের করতে হবে।